আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশ দেখল কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান। ৯০ এর পরে প্রথম। কিন্তু এই অভ্যুত্থান ম্লান করে দিয়েছে ৯০ এর অভ্যুত্থানকে। এমনকি ৬৯ এর গণ অভ্যুত্থানকেও, যেটা একটা বড় পাক পরিবর্তন ছিল আমাদের স্বাধীনতার আন্দোলনের এবং যেটা আমাদেরকে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধের পথে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক দিন থেকেই এই ধরনের গণজাগরণের কথা বলছে। কিন্তু জনগণের কাছে তাদের বিশ্বস্ততা এবং আস্থা অর্জনের ঘাটতি ছিল বলেই হয়তো তাদের ডাকে এই ধরনের একটি অভ্যুত্থান সম্ভব হয়নি। সরকারের নিপীড়ন নির্যাতন ছিল, তাদের বিরুদ্ধে হামলা মামলা ছিল, তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ করবার অবস্থা ছিল। কিন্তু তারপর এটি রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তির যেভাবে দাঁড়াবার কথা ছিল সেভাবে তারা পারেনি, অন্তত 15 বছরে পারেনি। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা একটা সামাজিক আন্দোলন এবং সেটা তারা সম্ভব হলো একটা গণ অভ্যুত্থান। এটাকে আমি বলি বাংলা বসন্ত। হয়তো কেউ কেউ বলবেন লাল রঙের বসন্ত। বসন্ত এখন নয় বটে, কিন্তু এটা আসলেই বসন্ত। এবং আপনারা জানেন যে এটা শুরু হয়েছিল একটা কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে। এখন সেটা বৈষম্য নিরসনের কথা বলছে। দেশ গঠনের জাতীয় রূপরেখা আন্দোলনকারীরা দেবেন সেটাও তারা জানিয়েছেন। সব মিলে এই আন্দোলন চোখের সামনেই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার ইতিহাস পৃথিবীতে খুব কম আছে। এক নূর হোসেন ৯০ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, এখনো তিনি ইতিহাস। আর 2024-এর জুলাই আর অগাস্টে অকাতরে বহু তরুণ তো জীবন দিয়েছেন, বহু শিশু। এক ইউনিসেফের তথ্য অনুযায়ী 32 জন শিশু প্রাণ দিয়েছে। প্রতিদিন মানুষ প্রাণ দিচ্ছে। একটি রিট করা হয়েছিল যেন আন্দোলনকারীদের উপর গুলি চালানো না হয়। আপনারা জানেন রোববারে আদালত বলেছে, আদালত সেই রুলটিকে, মানে সেই রিটটিকে খারিজ করে দিয়েছে। তারা বলেছেন বটে যে পুলিশ যেন আইন কানুন মেনে চলে, আন্দোলনকারীরা যেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারে, এই কথা বলেছেন। কিন্তু কোনো কিছুতেই গুলি থামছে না। গুলি করছে পুলিশ, গুলি করছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমি বলে রাখি, তারা বড় চ্যালেঞ্জের সামনে আন্তর্জাতিকভাবে পড়তে যাচ্ছেন। সেনাবাহিনী অবশ্য ইতিমধ্যেই বলেছে যে তারা গুলি চালাবে না, কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন। এবং প্রকাশ্যে পুলিশের সামনে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুলি করছে। এবং শিক্ষার্থী কারা, এটা তো আমরা দেখলেই বুঝতে পারি। এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের সিংহভাগ ছাত্র, শিশু, কিশোর, এবং তাদের 80 ভাগেরও বেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থী। রাজনৈতিক দলের সংখ্যা বিএনপি বা জামাতের, তাদের কথা বলা হয় বটে, কিন্তু এমনকি গ্রেপ্তারের সংখ্যাও সাধারণ শিক্ষার্থীদের তুলনায় খুবই কম। এবং আবারও সেই 52 শহীদ মিনারকে কেন্দ্র করে মানুষের জমায়েত। লক্ষ্য করলে দেখবেন যে এই আন্দোলনের কোনো একক নেতা নেই। সমন্বয়ক আমরা প্রথমে জেনেছি 62, পরে 65, এখন 158 জন। এদেরকে ডিবি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে হেফাজতের কথা বলে। তার আগে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জোর করে তাদের দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এই তরুণরা কিছুতেই দমে যায়নি। যখনই মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে এবং টিবি অফিসে তারা অনশন করেছে, তারা আন্দোলনের কথা বলেছে, সংগ্রামের কথা বলেছে, সাধারণ মানুষের সঙ্গে থাকবার কথা বলেছে। এবং আপনাদের স্মরণ থাকবার কথা যে তারা নানা পর্যায়ে, কখনো 9 দফা, কখনো 8 দফা, কখনো 4 দফা, আবার 9 দফা, এইভাবে তারা সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন করেছে। আর এখন তাদের দাবি এক। শনিবারে নাহিদ ইসলাম, অন্যতম সমন্বয়ক, যিনি ডিবির হেফাজতে ছিলেন, সবচেয়ে বেশি নির্যাতিত সম্ভবত, তিনি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। তাহিদ আরও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই
ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন, সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এবং নাহিদ আরও বলেছেন যে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান শুরু হয়েছে এবং এই যে তরুণদের কথা, আকাঙ্ক্ষা, এবং যেটা আমরা গত কয়েক সপ্তাহে দেখেছি, পুলিশের সামনে, আর্মির সামনে দাঁড়িয়ে তারা কিভাবে কথা বলেছে, গণমাধ্যমের সামনে তারা কিভাবে কথা বলেছে, অনন্য, সাধারণ, অভূতপূর্ব। কল্পনায় করা যায় না যে আমাদের সন্তানরা এত সাহসী, এত সচেতন, এত বুদ্ধিমান। এই আন্দোলনের নানান কর্মসূচির দিকে যদি তাকাই, তার নামকরণের দিকে যদি তাকাই, আমরা সেটা দেখতে পাবো। রোববারে যে ঘটনা ঘটল, আওয়ামী লীগ তার আগের দিনে কর্মসূচি ঘোষণা করলো তারা রাজপথে থাকবে, এবং রাজপথে তারা সুবিধা করতে পারেনি, কিন্তু কিছু মানুষের জীবন তারা নিতে পেরেছে। এবং এই অবস্থা উপলক্ষেও নাহিদ এবং সাধারণ মানুষ, অসহযোগ কর্মসূচি ছিল, কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে সারা দেশে রাস্তায় নেমেছে। এবং নাহিদ বিবৃতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উস্কানি দিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার, প্রোপাগান্ডা চালিয়েছে, দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করবার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে, জনজীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের, এবং সেই দায়িত্ব তারা কয়েকদিন ধরে পালন করছেন, সেটাও আমরা দেখছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ করে তুলুন। বিজয়ের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি হবে, তারা নেমে আসুন। এই আন্দোলনের যে কতগুলো বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম, বাংলাদেশে সাধারণভাবে রাজনীতিবিদদের একটা ধারণা আছে, আমাদের প্রধান রাজপথের বিরোধী দল বিএনপির আন্দোলন নিয়ে গত 15 বছর অনেকে সমালোচনা করেছেন, আমরাও করেছি, যে তারা বলেন এই যাক, রোজা যাক, বর্ষা যাক, এটা যাক, ওটা যাক, করতে করতে আসলে বছরের পর বছর তারা পার করিয়ে দিয়েছেন। কিন্তু চাইলে জনগণের ক্ষোভ থাকলে যে কোনো সময় আন্দোলন করা যায়, সেটা এই আন্দোলনের এই ছাত্ররা প্রমাণ করেছে। বর্ষার মধ্যে, বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তরুণী রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। এবং আন্দোলনের জন্য কোনো সিজন দরকার হয় না, আন্দোলনের জন্য শীতকাল, বসন্তকালের দরকার হয় না, যে কোনো সময় আন্দোলন করা যায়। বর্ষাকালে তারা আন্দোলন করে সেটা প্রমাণ করেছে। সরকার পাত্র বসেছে, তাকে সময় দেওয়া দরকার, এটা করা দরকার, ওটা করা দরকার, একটু দেখা দরকার, হানিমুন পিরিয়ড, এগুলো আমাদের একটা প্রশ্নতা। এই তরুণরা সেই ধারণাও ভেঙে দিয়েছে এবং এই আন্দোলনে পরিবার, স্বজন, পরিজন সবাই মাঠে নেমেছেন। ছাত্ররা নেমেছে, তাদের মা বাবারা নেমেছে, ভাই বোনরা নেমেছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দেখেছি আমরা, তাদের বাচ্চাদের নিয়ে নেমেছে। এবং এই আন্দোলন একটা জিনিস বড় প্রমাণ করেছে, শাহবাগের যে গণজাগরণ মঞ্চের সঙ্গে এই আন্দোলনের বড় পার্থক্য। সেদিন সবাই হ্যামিলনের বংশী বাদকদের ডাকে বলা হচ্ছিল, আমরাও বলেছি যে সবাই ছুটেছেন, যদি আমি সেখানে যাইনি। আমি যাইনি কারণ আমার কাছে মনে হচ্ছে ওটা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। মানে লক্ষ লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজনকে তারা অ্যাড্রেস করতে পারেনি। শুধুমাত্র রাজাকারের ফাঁসি চাইয়ের মধ্যেই তারা সীমাবদ্ধ থেকেছিলেন। মানুষ সেটা চেয়েছে, কিন্তু সেটাকে তারা ধরে রাখতে পারেনি, এবং সেই আন্দোলনের নায়কদের আজকে ইতিহাসে কোথাও স্থান নেই। সরকার সেদিন তাদের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু সরকার পরে তাদেরও প্রতিপক্ষ হয়েছে। কিন্তু আজকের আন্দোলন কোটা সংস্কার, সেখান থেকে বৈষম্য বিরোধী, এবং শেষ পর্যন্ত গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্ন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রশ্ন নিয়ে সামনে হাজির হয়েছে এই তরুণরা। সো এটা একটা বড় পরিবর্তন, এবং যে কারণে এটা সাস্টেইনেবল, যে কারণে এটা সফল হতে যাচ্ছে, সেটা টেকসই হবে বলে আমি বিশ্বাস করতে চাই। তরুণরা প্রমাণ করেছে, ছাত্ররা প্রমাণ করেছে যে তারা যখন দাঁড়ায়, তারা যখন কথা বলে, কারণ তাদের মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, তারা সহজে বিক্রি হয় না। বিক্রি যে 2-4 জন হয় ছাত্র সংগঠন করতে গিয়ে বিভিন্ন দলের নেতৃত্বের লোভে, ব্যবসা বাণিজ্যের লোভে, সরকারি ছাত্র সংগঠন করলে তো কথা আলাদাই। এর বাইরে বাচ্চাদের কেনা যায় না, বাবা মাও পারে না ছাত্রদের বা তরুণদের বিভ্রান্ত করতে। এটাও একটা এই আন্দোলন থেকে শিক্ষা।
আমি কথা বলছি যে নতুন নতুন কর্মসূচি, অনেক ইনোভেটিভ প্রোগ্রাম, এক একটা মার্চ ফর জাস্টিস, কমপ্লিট শাটডাউন, মানে আপনি যদি নাম দেখেন, প্রোগ্রাম দেখেন, অভূতপূর্ব অভূতপূর্ব। এবং বিপুল প্রাণহানি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, তো বটেই। এত প্রাণহানি খুব কম আন্দোলন হয়েছে পৃথিবীতে এত স্বল্প সময়ের মধ্যে, কিন্তু গুলি করে, গ্রেপ্তার করে, মামলা দিয়ে আন্দোলন থামানো যায়নি, যাচ্ছে না। এটাও একটা বড় শিক্ষা। এবং বড় শিক্ষা হচ্ছে বড় বড় নেতারা স্কাইপে বলুন, সামনে থেকে বলুন, বিবৃতি দিয়ে বলুন, তাদের কথায় বছরের পর বছর কাজ হয়নি, কারণ মানুষ তাদের অনেককে বিশ্বাস করতে চায়নি, তাদেরটা মনে হয়েছে মুখোশ। কিন্তু এবার যারা কথা বলেছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, এদের কোনো মুখোশ নেই, এদের শুধুই মুখ, যেখানে সততা আছে, আন্তরিকতা আছে, দেশপ্রেম আছে, এবং যারা শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে দেশটাকে দেখে না, পৃথিবীটাকে দেখে না, গোটা পৃথিবী যাদের সামনে উন্মুক্ত, যারা জানে পৃথিবীর কোথায় কিভাবে কি হচ্ছে, এই তরুণরা আসলে এবার সামনে। তো মুখোশ ভারী নেতৃত্ব এই আন্দোলনের সামনে নয়, যে কারণে এই আন্দোলন আমি মনে করি সরকার সফল হয়েছে। এবং প্রথম থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে, এই দফায় 2024-এ যে আন্দোলন শুরু হয়েছে, সরকার ক্ষমতাসীনরা প্রতিটি পদে তারা পরাজিত হয়েছে। সব রকম গুজব পেরিয়ে জনগণ মৃত্যু ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছেন। প্রচুর গুজব, প্রতি রাতে, প্রতি সন্ধ্যায়, প্রতিদিন সকালে সোশ্যাল মিডিয়া খুঁজলেই দেখা যাবে। অনেকে অবশ্যই ইতিমধ্যে রং টং বদলে ফেলেছেন, কিন্তু তারপরও সেই গুজব, প্রবণতা, মিথ্যে মিথ্যে সব ডকুমেন্টস তৈরি করে দেখিয়ে কিন্তু মানুষকে আসলে বিভ্রান্ত করা যায়নি। একটা বড় সাফল্য আমি মনে করি। যে কোনো গুজব পেরিয়ে মৃত্যু ভয়কে জয় করেছে বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের যে মূল শক্তি, তারুণ্য, তরুণ শক্তি, যুবগোষ্ঠী, তারা এখনো যারা এই জনতার স্রোতকে আটকানোর চেষ্টা করছেন, আমি মনে করি সেটা পোশাকের মধ্যে থেকে হোক কিংবা পোশাকের বাইরে হোক, তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছেন। এবং এত বছর ধরে যে রাজনৈতিক শক্তি সমাজে, রাষ্ট্রে ঘৃণা ছড়িয়েছে, বিভাজন করেছে, তারা এখন নিজেরা তার শিকার হচ্ছেন। তারাই এখন সবচাইতে ঘৃণিত প্রাণীতে, শক্তিতে পরিণত হয়েছেন বাংলাদেশে। গণ অভ্যুত্থানের চরিত্র যেমন হয়, এবারকারটা তেমনই। আমি মনে করি তার চাইতে যদি বড় কিছু বলা যায়, অত্যুক্তি হবে না। এখন সরকার চাইলেও আর দেশকে স্বাভাবিকভাবে পরিচালিত করতে পারবে বলে মনে হয় না। এবং যারাই গুলি চালাবেন, যদি সেটা কোনো পোশাক পরে হয়, ইতিমধ্যেই তারা সবাই এক্সপোজড, তারা খুব বেশি দিন সুবিধা করতে পারবেন না। তাদের অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করবার জন্যে, আইন কানুন নিয়ন্ত্রণ করবার জন্যে পৃথিবীতে অনেক সংস্থা রয়েছে, অনেক বিধিবিধান আছে, কারণ আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি। সো আমি মনে করি যে সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, শিথিল হয়ে গেছে। নিয়ন্ত্রণ ধীরে ধীরে আন্দোলনকারীদের হাতে চলে যাচ্ছে। মানুষ অসহযোগে সাড়া দিয়ে এই সরকারকে ক্ষমতায় থাকার সব রকম সুযোগকে অকেজো করে দিতে সক্ষম হয়েছে, সক্ষম হচ্ছে, এবং সেই যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু এতে দেশের এবং সাধারণ মানুষের জীবনে অনেক কষ্ট নেমে এসছে, আমরা জানি। অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের, তরুণদেরই শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। কিন্তু এটা হয়তো দীর্ঘমেয়াদে কোনো সাফল্যের জন্যে, কোনো ভালোর জন্যে, কোনো মঙ্গলের জন্য এটা হচ্ছে। যেমনটা নাহিদ বলেছেন যে আমরা এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেটা বাংলাদেশের মাটিতে, এই সরকার নিজের রাজনৈতিক সুবিধার জন্য বলেছিল না যে আমাদের দেশে যেন কোনোদিন সামরিক অভ্যুত্থান না হয়, কোনো অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় না আসতে পারে। সেটা তারা কথার কথা বলেছিলেন, সংশোধন করেছেন আইন, কিন্তু নিজেদের ক্ষমতায় থাকবার জন্য। আর এই তরুণরা বলছে, যারা নিজেরা ক্ষমতায় যেতে চায় না, যাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই, তারা বলছে আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আর কোনোদিন জায়গা করে দেবে না। আমি বিশ্বাস করি তরুণদের সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি তাদেরকে সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ দিতে পারে, যাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, তাহলে বাংলাদেশ আসলে সেই জায়গায় এবার যাবে। অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, বাংলাদেশ আজকের চাইতে আমাদের মানুষের, এই তরুণদের যে পোটেনশিয়াল আছে, আমরা অচিরেই ঘুরে দাঁড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। কাজেই সময় ক্ষেপণ না করে সরকারকে এখনই আমি মনে করি জনগণের দাবি মেনে নেওয়া উচিত। তা না করলে জোর করে ক্ষমতায় থাকবার জন্যে বল প্রয়োগের পথে বরাবরের মতো হাঁটতে থাকলে দেশ
গৃহযুদ্ধের দিকে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যেটা ইতিমধ্যেই তার লক্ষণ দেখা যাচ্ছে। তবে আমরা আশা করি দেশ সেই দিকে যাবে না। আন্তর্জাতিক দুনিয়া খুব নিবিড়ভাবে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের জনগণের, বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের দেশের প্রতি যে ভালোবাসা আমরা দেখলাম, তার ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে সত্যি আশাবাদী হওয়া যায়। তারা দেশকে রক্ষা করবার জন্য এইরকম ফ্যাসিস্ট ক্ষমতার সামনে বুক পেতে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে ন্যায়ের জন্য লড়ে যাচ্ছে। আর যে সমাজে ন্যায় থাকে, ন্যায্যতা থাকে, ন্যায় ন্যায্যতার দাবি থাকে, আর তার পক্ষে তারুণ্য থাকে, সেই সমাজের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সেই সমাজ নিয়ে চিন্তিত হবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এই তরুণরা হয়তো ক্ষমতায় যাবে না, ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা হয়তো এদের অনেকের বয়সও হয়নি, কিন্তু নিজেরা কোনো সুবিধা হয়তো তারা পাবে না। কিন্তু এই যে সবার ন্যায়ের জন্য নিজের জীবনকে উজাড় করে দেয়া, এটার বীরত্ব ভাষায় বলে শেষ করা যাবে না। এরাই বীর, এবং এরা আমাদের ইতিহাসের, আমরা বীরশ্রেষ্ঠ বলি, বীরোত্তম বলি, আর বীর প্রতীক বলি, এরা আসলে তাই, তার চেয়েও বড় কিছু। আর এমন বীরদের সাথে অস্ত্রের ভাষায় কথা বলা, দলীয় গুন্ডা দিয়ে টোকাই দিয়ে পিটিয়ে তাদের নিহত করা, আহত করা, দলীয় পুলিশ দিয়ে গুলি করে মারা ক্ষমতার অযোগ্য অপরাধ। তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার বাংলাদেশে না হলে এই বীরদের সমান আমরা কিন্তু রাখতে পারবো না। বিচার করতে হবে, এবং এটা কিন্তু হতেই হবে, এবং আমি বিশ্বাস করি সেটা হবে, এবং সেই বিচার হওয়ার পথে আসলে বাংলাদেশ আছে। এখন কথা হচ্ছে, খুনি যেহেতু খুনের বিচার করতে পারে না, তাই বিচারের জন্য আগে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, আদালতকে যুক্ত করতে হবে, আইনকে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে, এবং এর কোনো বিকল্প নেই। জনগণের এই অভূতপূর্ব বীরত্বের উত্থানে আমরা এক ঐতিহাসিক সময় যাপন করছি। আমাদের সন্তানরা আমাদের গর্ব, শুধু না, তারা ন্যায়ের প্রতীক, ইনসাফের সৈনিক। তাদের হাত ধরে রাষ্ট্রের ন্যায় ফিরে আসুক, এটাই এখন জনগণের চাওয়া। এবং দেশের এই কঠিন ও জটিল পরিস্থিতিতে আমাদের জনগণের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে এই তরুণদের পাশে দাঁড়াতে হবে। এখনও যারা এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই অন্যায় রাজ্যটাকে টিকিয়ে রাখবার জন্য সন্ত্রাস করছেন, তাদের বলবো, আপনি অন্ধ হলেও প্রলয় কিন্তু বন্ধ থাকবে না। কিংবা ঝড় আসলে উট পাখির মতো ক্ষমতায় যারা আছেন তারা যদি মাথাটা বালুর মধ্যে ঢুকিয়ে থাকেন, কিছু হয়নি, তাহলে কিন্তু প্রলয়টা বা ঝড়টা বন্ধ থাকবে না। নতুন এক বাংলাদেশ জন্ম নিচ্ছে আমাদের চোখের সামনে। এই বাংলাদেশ অবশ্যই আগের বাংলাদেশ থাকবে না। ইতিহাসের এই অভূতপূর্ব কালে বীর তারুণ্যকে আমার অভিবাদন এবং সালাম। এই আন্দোলনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশে আমরা নতুন স্বপ্নের শুরু দেখতে পাচ্ছি এই তারুণ্যের হাত ধরে। সব শ্রেণী এবং পেশার মানুষের এই বিপুল ত্যাগ একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারলেই এই অভ্যুত্থান সফল হবে বলে আমি মনে করি। শুধু এই অভ্যুত্থানই না, এই ত্যাগের ফলে যে সাফল্য আমরা পেতে যাচ্ছি বলে আমি মনে করি, সেটা আসলে আমাদের যে ৩০ লক্ষ শহীদ জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেছেন, অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করেছেন, তাদের সেই আত্মদানের সার্থকতাও এই আন্দোলনের মধ্য দিয়ে হবে। আমি বিশ্বাস করতে চাই তারা আকাশ থেকে এই আন্দোলনকে দেখছে, তাদের আশীর্বাদ এবং দোয়া এই সন্তানদের প্রতি, তাদের ভালোবাসাও তাদের প্রতি আকাশ থেকে তারা রাখছেন। কাজে এই বিজয় মুক্তিযুদ্ধের বিজয়, এই বিজয় তারুণ্যের বিজয়, এই বিজয় বাংলাদেশের বিজয়। নিশ্চিতভাবেই বিজয় অনিবার্য। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।